5 বছর আগে যেই মেয়েকে অপমান করে তার প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিলাম, সেই মেয়েই আজ আমার সামনে একটা কন্ট্যাক্ট পেপার রেখে বলছে চাকরি করতে হলে তাকে আমার চুক্তিতে বিয়ে করতে হবে। মেয়েটার কথা শুনে আমি নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছি। চাকরির সন্ধানে এক অফিসে জবের ইন্টারভিউ দিতে এসেছি, কিন্তু ইন্টারভিউ দিতে এসে 5 বছর আগে সেই মেয়েটার সাথে আবারও দেখা হয়ে যাবে তা কোনোদিনও কল্পনা করিনি। তার উপর আবার মেয়েটা আমাকে বলছে চাকরি করতে হলে কন্ট্যাক্ট পেপারে সাইন করে তাকে চুক্তিতে বিয়ে করতে হবে। মেয়েটার কথা শুনে সারা শরীর নাড়া দিয়ে উঠেছে আমার। চোখ বড় বড় করে মেয়েটার দিকে হাবলার মতন তাকিয়ে আছি, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। ওপর পাশ থেকে মেয়েটা আমাকে হাবলার মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? অবাক হয়েছিস মনে হয় আমাকে এখানে দেখতে পেয়ে? অবশ্য অবাক হওয়ারই কথা, কারণ গত 5 বছর আগে আমি কি ছিলাম আর এখন কি হয়েছি সেটা দেখে অবাক না হয়ে তো আর কোনো উপায় নেই। তবে যাই হোক, তুই কি আমাকে চিনতে পেরেছিস মিস্টার আকাশ মাহমুদ? আমি কিন্তু সেই তনু যাকে তুই গত 5 বছর আগে অপমান করে তার প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিলি। মনে পড়ে কিনা দেখ তো আমার কথা। আমি বললাম জি মনে আছে। তনু বললাম মনে থাকলে তো ভালোই। জানিস বহুদিন ধরে প্রত্যাশা করে বসে আছি তোর সাথে আমার কবে দেখা হবে, আর আমি তোর উপরে প্রতিশোধ নিব 17 সালের এপ্রিল মাসের 7 তারিখের করা অপমানের। আমি সেই দিনের কথা আজও ভুলিনি। ডায়েরিতে ডেটটা একদম টুকে রেখেছিলাম ভালোভাবে, আর সেই দিনটা এসেছে। অবশ্য আমি ভেবেছিলাম তোর সাথে পরবর্তীতে আমার দেখা হলেও তোকে অপমান করা সেভাবে সুযোগ পাবো না, কিন্তু আজ দেখছি তুই পুরো ভিখারির ন্যায় আমার সামনে এসে চাকরির জন্য হাজির হয়েছিস। মিস্টার আকাশ মাহমুদ, দেখলি তো সময়ের পরিবর্তন। গত 5 বছর আগে আমার কিছুই ছিল না। বিজনেসের সমস্ত টাকা মার খাওয়ার ফলে বাবা স্ট্রোক করে মারা গিয়েছিলেন। তখন আমার আর আমার পরিবারের মাথার উপরে কোনো ছাদ ছিল না। বাবার বিজনেসের এতটাই লোকসান হয়েছিল যে বাবার সমস্ত টাকা ডুবে যাওয়ার পাশাপাশি এক গাদা ঋণে ডুবে পড়েছিলাম আমরা, যেই কারণে আমাদের বাড়িটাও সেই সময় আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তখন আমাদের আশ্রয়ের খুব প্রয়োজন ছিল। তার উপরে তোকে আমি বহু আগে থেকেই ভালোবাসতাম। আমার বাবার সাথে তোর বাবার বেশ ভালো একটা সম্পর্ক ছিল, কারণ দুজনে একসাথে বিজনেস করতো। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর তোরা আমাদের দিকে সাহায্যের হাত তো বাড়াসিনি, তার উপর আমি তোর বুকে মাথা রেখে ঠাই খুঁজার প্রত্যাশা করাই তুই আমাকে একগাদা অপমান করে আমার প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিলি। জানিস আমার ভিতরে সেই দিন এই আগুন জ্বলে উঠেছিল। আমি সেই দিন থেকেই প্রতিজ্ঞা করেছি নিজের বাবার যেটুকু ধন সম্পদ আমার নামে ছিল আমি তার থেকেও দ্বিগুণ টাকা আমার নিজের নামে কামাবো, আর সেই সঙ্গে তোর থেকে অপমানের প্রতিশোধ নিব। এরপর আমরা তোদের সেই শহরটা ছেড়ে অন্য শহরে চলে যাই। অন্য শহরে যাওয়ার পর আমার মায়ের কিছু জমি জমা ছিল, সেই সব মা বিক্রি করে আমায় অল্প সংখ্যক টাকা দেয় ছোটখাটো বিজনেস করার জন্য। মায়ের দেওয়া সেই অল্প সংখ্যক টাকা থেকে আমি নিজের এত বড় একটা অবস্থান তৈরি করেছি। আজ দেখ আমার সেই দুঃসময় তোর দেখা দিয়েছে, তাই তুই চাকরির জন্য আমার অফিসে ইন্টারভিউ দিতে এসেছিস। শোন, তোর চাকরিটা যদি তুই কনফার্ম করতে চাস তাহলে অবশ্যই তোকে কন্ট্রাক্টে সাইন করতে হবে। আমি বললাম তনু প্লিজ এমনটা করিও না, আমার চাকরিটা খুব প্রয়োজন। আকাশের কথা শুনে তনু চিৎকার দিয়ে বলে উঠল, থাপড়ে তোর গালের সমস্ত দাঁত ফেলে দিব। তুই আমার নাম ধরে ডাকছিস কোন সাহসে? ম্যাডাম বলে ডাক। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে ওয়ানেক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VODO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আমি বললাম ম্যাডাম প্লিজ আমায় চাকরিটা দিন, আমার চাকরিটা খুব প্রয়োজন। তনু বলল, হ্যাঁ এবার ঠিক আছে। আর মিস্টার আকাশ, তোকে কি আমি বলেছি যে চাকরিটা দিব না? তোকে তো আমি চাকরি দিতেই চাইছি, কিন্তু তার জন্য তোকে তো সত্য মানতে হবে। তুই আমার কন্ট্রাক্ট পেপারে সাইন করে দে, যেখানে লেখা আছে তুই আমার সাথে 3 বছরের চুক্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছিস। চুক্তির 3 বছর আগে তুই এই বিয়ে নিজ থেকে কখনোই ভাঙতে পারবি না, সেই সঙ্গে অফিস থেকেও রিজাইন করে চলে যেতে পারবি না। তবে আমি চাইলে যে কোনো কিছুই করতে পারবো। 3 বছর আগে বিয়ে ভাঙতে পারবো, আমি চাইলে তোকে অফিস থেকেও তাড়িয়ে দিতে পারবো। এক কথায় আগামী 3 বছর আমার যেমন ইচ্ছা হয় তেমনটাই আমি করতে পারবো। তুই আমার এই এগ্রিমেন্টে রাজি হয়ে যা, তাহলে তোর চাকরিটা তুই পেয়ে যাচ্ছিস। আকাশ কি করবে বুঝে উঠতে পারছে না, আবারও হাবলার মতো তনুর দিকে তাকিয়ে আছে। অপরদিকে তনু আকাশে তার দিকে হাবলার মতো তাকিয়ে থাকতে দেখে এবার চরম রেগে যায়, যার ফলে সে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, দেখ তোর সাথে ঘন্টার পর ঘন্টা বকবক করব সেই সময়টা আমার নেই।
হয় তুই কন্ট্যাক্ট পেপারে সাইন কর, না হয় শুরুতে অফিসের সকল কর্মচারীদের সামনে আমি তোকে চরম অপমান করব। তারপর সিকিউরিটির মাধ্যমে তোকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিব। এবার তুই কোনটা করবি জলদি বল। আকাশ এই অফিসে ইন্টারভিউ দিতে এসে এক ভয়ানক পরিস্থিতিতে আটকে গেছে। এখন সে চাইলেও চাকরিটা বরখাস্ত করতে পারবে না, কারণ তনু সবার সামনে তাকে অপমান করার হুমকি দিয়েছে। অন্যদিকে সে চাকরিটা করলেও তার জন্য বিপদ, কারণ আজ প্রথম দিনেই তনু তার সাথে যেভাবে কথা বলছে, এতে করে আকাশ বুঝে গেছে রোজ তাকে তনুর হাতে অপমান আর অপদস্থ হতে হবে। এছাড়া তনু তাকে কন্ট্যাক্ট পেপারের সাহায্যে 3 বছরের জন্য বিয়ে করে তার জীবনটা নরক বানিয়ে দিতে চাইছে। তবে আকাশের হাতে বর্তমানে থার্ড কোনো অপশন নেই। দুটোর মধ্য থেকে যে কোনো একটা তার বেছে নিতেই হবে। একদিকে তার চাকরিটা খুব প্রয়োজন, সংসারের অভাব অনটন মেটাতে হলে চাকরি তার করতেই হবে। অন্যদিকে চাকরিটা রিজেক্ট করলে ঘরের মানুষের পেটে ভাত জুটবে না, আর সেই সঙ্গে অফিসের সকল কর্মচারীর সামনে অপমান হতে হবে। তাই আকাশ পরিবারের কথা চিন্তা করে আর কোনো কিছু না ভেবেই কন্ট্যাক্ট পেপারে সাইন করে দেয়। তনু আকাশের কাছ থেকে কন্ট্যাক্ট পেপারে সাইন করিয়ে সেই কন্ট্যাক্ট পেপারটা ডেস্কের ভিতরে রেখে ডেস্ক তালা মেরে চেয়ার থেকে উঠে আকাশের কাছে এসে দাঁড়ায়। এরপর আকাশকে বলে, আজ থেকে তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তোর কোয়ালিফিকেশন যতই ভালো থাকুক না কেন, বর্তমানে এর থেকে ভালো কিছু তুই ডিজার্ভ করিস না। আগামী 3 বছর তোকে আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাটাতে হবে। এবার দেখি আমার কোমরে 2 হাত রেখে আমাকে পেঁচিয়ে ধরে। আকাশ তনুর কথা শুনে থমথম খেয়ে যায়। আকাশ ভূত দেখার মতো তনুর দিকে তাকিয়ে আসে। অপর দিকে তনু আকাশকে আশ্চর্যজনক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, এভাবে তাকিয়ে থাকলে তোর চোখ দুটো উঠিয়ে নিব। মনে রাখবি তুই আমার অ্যাসিস্ট্যান্ট আর আমি তোর ম্যাডাম। আমি যখন জানতে পেরেছি তুই আমার অফিসের ইন্টারভিউ দিতে আসবি, তখনই উকিলের মাধ্যমে কন্ট্যাক্ট পেপারটা বানিয়ে রেখেছি, যাতে করে তোকে একদম আটকে ফেলতে পারি। তবে তোকে আপাতত পিছিয়ে ধরতে বলার একটাই কারণ রয়েছে, সেটা হচ্ছে আমার ইচ্ছা ছিল আমার যেই দিন বিয়ে হবে সেই দিন আমি আমার হাজবেন্ডের সাথে অনেক খুনসুটি করব। কিন্তু ভাগ্য খারাপ থাকায় প্রতিশোধ নেওয়ার জন্য তোকে বিয়েটা করতে হয়েছে। তবে যা হবে হোক, স্বপ্নটাকে পূরণ করি। এবার দেখ, তুই আমার কোমরে হাত রেখে আমাকে পিছিয়ে ধর, তবে সাবধান, জড়িয়ে ধরবি না কিন্তু। আকাশ তনুর কথা মতো অপরাধ হয়ে 2 হাত তনুর কোমরে রেখে তনুকে পিছিয়ে ধরে। আকাশ তনুকে পিছিয়ে ধরার কয়েক সেকেন্ড পর তনু আকাশকে নিজে জড়িয়ে ধরে আকাশের বুকে মাথা রাখে। তনু আকাশের বুকে মাথা রাখতেই আকাশের সারা শরীর কেমন যেন শীতল হয়ে যায়। আকাশের মনে হচ্ছে সত্যি সত্যি সে নিজের প্রিয়তমাকে নিজের বাহুতে নিয়ে রাখছে। চোখ বুজে আকাশ কয়েক সেকেন্ডের জন্য বাস্তব জগৎ থেকে কল্পনার জগতে বিচরণ করছে। তবে কিছু সময় যেতেই তনু আকাশের বুক থেকে মাথা উঠিয়ে আকাশের গালে কষে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, আমার ইচ্ছাটা আমি জাস্ট পূরণ করছি, কিন্তু তুই তো দেখছিস চোখ বুজে মজা নেওয়াই ব্যস্ত। কি ভুলে গেছিস নাকি আমি তোর ম্যাডাম আর তুই আমার অ্যাসিস্ট্যান্ট? আমি বললাম, না ম্যাডাম, ভুলিনি। তনু বলল, তাহলে চোখ বন্ধ করে কি করছিলি? আমার তো মনে হচ্ছিল তুই আমাকে নিজের বউ ভেবে জড়িয়ে ধরে আসিস। আমি বললাম, সরি ম্যাডাম। তনু বলল, প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম, আগামী থেকে নিজের পরিচয়টা মনে রাখবি। আমি বললাম, জি আচ্ছা। তনু বলল, এবার গিয়ে আমার জন্য চা করে নিয়ে আই। আকাশ তনুর কথা মতো চা করে আনতে চলে যায়। তবে সে জানে না টি কর্নারটা কোথায়। তনুর কেবিন থেকে বেরিয়ে এই দিক সেই দিক টি কর্নার খুঁজতে থাকে। এমন সময় অফিসের ম্যানেজার আকাশের কাছে এসে বলে, তোমার চাকরিটা কি কনফার্ম হয়েছে? আমি বললাম, জি হয়েছে। ম্যানেজার বলল, কোন পোস্টে চাকরি দিয়েছে ম্যাডাম তোমায়? আমি বললাম, ম্যাডামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে। ম্যানেজার বলল, ও আচ্ছা, তবে তুমি এখন কি খুঁজাখুঁজি করছো? বেশ কিছু সময় ধরে দেখছি তুমি এই দিক সেই দিক কি যেন খুঁজে বেড়াচ্ছ। আমি বললাম, আসলে ম্যাডাম আমায় ওনার জন্য চা করে নিয়ে যেতে বলেছে, কিন্তু আমি জানি না টি কর্নার কোথায়, তাই সেটা খুঁজছিলাম। ম্যানেজার বলল, ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। আমি বললাম, জি আচ্ছা। অফিসের ম্যানেজার আকাশকে নিয়ে গিয়ে টি কর্নার দেখিয়ে দিয়ে চলে আসে। আকাশ চা বানিয়ে তনুর জন্য নিয়ে আসছে। আকাশ প্রচন্ড নার্ভাস চা কেমন হয়েছে সেটা নিয়ে। অবশ্য আকাশ সবকিছু পরিমাণ অনুযায়ী দিয়েছে, তবে তনুর কাছে চাটা কেমন লাগবে সেটাই বড় বিষয়। আকাশ তনুকে চা করে দেওয়ার পর তনু চাটা মুখে দিতেই তনুর মেজাজ খারাপ হয়ে যায়, যার ফলে গরম চা ভর্তি কাপটা কোনো কিছু না ভেবেই তনু আকাশের শরীরের উপরে ছুঁড়ে মেরে বলে, এই অকর্মার ঢেকি, এটা কি চা বানিয়ে এনেছিস? চায়ের মধ্যে এত চিনি কেন? আমি যে চিনি একেবারেই কম খাই সেটা কি তুই জানিস না? আমি বললাম, সরি ম্যাডাম, আমি আসলে জানতাম না। তনু বলল, যা চায়ের ভাঙা কাপটা উঠিয়ে নিয়ে আবার গিয়ে আমার জন্য আরেক কাপ চা করে নিয়ে আয়। আকাশ তনুর কথা মতো চুপচাপ মাথা নুইয়ে চায়ের ভাঙা কাপটা ফ্লোর থেকে উঠিয়ে আরেক কাপ চা করার উদ্দেশ্যে কেবিন থেকে বেরিয়ে টি কর্নারে চলে যায়। টি কর্নারে এসে আকাশ আবারও চুলোয় চা বসায়। চুলোয় চা হচ্ছে আর উপর দিকে আকাশের চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে, কারণ একটু আগে ছুঁড়ে মারা তনুর গরম চাগুলোর কারণে আকাশের শরীরে প্রচন্ড জ্বালাতন শুরু করেছে। তবে আকাশ সেটাকে বেশি একটা গুরুত্ব দেয় না, কারণ সে এখন নিজেকে নিয়ে ভাবতে গিয়ে চা বানাতে কোনো গরমিল করলে আবারও তাকে সাজা পেতে হবে।
এবার আকাশ তনুর জন্য ঠিকঠাক চা বানিয়ে নিয়ে যায়, যার কারণে তনু আর কোনো রিয়েক্ট করে না। তবে তনু চা নিয়ে আকাশকে কিছু না বললেও তবে আগের বারের চায়ে চিনি বেশি দেওয়ার কারণে আকাশকে বলে, এই যে শোন, তুই আমার অ্যাসিস্ট্যান্ট হলেও আমি জানি তুই যোগ্যতা সম্পন্ন একটা ছেলে, তাই তোকে এখন কিছু কাজ দিব, সেই সব তোর সম্পূর্ণ করতে হবে। অবশ্য ফাইলগুলো যদিও আমার সম্পূর্ণ করার কথা, কিন্তু প্রথমবার চায়ে বেশি চিনি দেওয়া শাস্তি এটা তোর। এই যে আমার ডেস্কের উপরে 3টা ফাইল রয়েছে, ফাইলগুলো ফার্স্ট টু লাস্ট শেষ করে বুঝিয়ে দিয়ে তারপর বাসায় যাবি। যা, এবার গিয়ে ওই কোনায় ফ্লোরের উপরে বসে কাজ শুরু কর। আমি আগামীকাল ম্যানেজারকে বলে দরজার বাইরে তোর জন্য চেয়ার আর একটা ডেস্কের ব্যবস্থা করে দিব। আকাশ চুপচাপ তনুর কথা মতন তনুর ডেস্কের উপর থেকে 3টা ফাইল নিয়ে তনুর কেবিনের এক কোনায় বসে ফাইলগুলো রেডি করতে শুরু করে। তনু আকাশকে ফ্লোরের উপরে বসে কাজ করতে বলায় আকাশের বেশ অপমান লাগে, কিন্তু আকাশ তনুকে সেটা নিয়ে কিছুই বলে না, কারণ সে পরিস্থিতির শিকার। চাকরিটা তার জন্য খুব জরুরি। পারিবারিক অবস্থা আকাশের একদম ভালো না। সে এখন যদি তনুর কথা না শোনে তাহলে সেটা তার জন্য সম্মানজনক হবে না। তাই সে মুখ বুজে ফ্লোরের উপর বসেই কাজ করতে আরম্ভ করে। কাজ করতে করতে দুপুর 3টা পেরিয়ে গেছে। দুপুর 2টার দিকে অফিসের লাঞ্চ টাইম। অনেকেই অফিসের বাইরের ক্যান্টিনে খেতে গিয়েছে, আবার অনেকেই বাসা থেকে দুপুরে নিয়ে আসা খাবারগুলো অফিসেই বসে খেয়েছে। তবে আকাশ কিছুই খায়নি। সে না খেয়ে সবগুলো ফাইল রেডি করে 3:30টার দিকে তনুর কাছে দেয়। ফাইলগুলো রেডি করে আকাশ তনুকে দেওয়ার পর তনু এবার 10 মিনিটের জন্য আকাশকে ছুটি দেয় বাইরে থেকে খেয়ে আসার জন্য। আকাশ কেবিন থেকে বেরিয়ে ক্যান্টিনের দিকে চলে যায় খাওয়ার জন্য। ক্যান্টিনে গিয়ে হালকা কিছু খাবার খেয়ে 10 মিনিটের আগেই সে ফিরে আসে। ফিরে আসার পর তনুর কেবিনে ঢুকতেই দেখে তনু ফোনের মধ্যে কার সাথে যেন প্রেমের কীর্তন গাইছে। আকাশ পুরো হতভম্ব হয়ে গেছে তনুর ফোন আলাপ শুনে, কারণ আজ সকালে কন্ট্যাক্ট পেপারের মাধ্যমে তনু তাকে বিয়ে করেছে। আবার অন্যদিকে এখন তনু কেবিনে বসে ফোনে অন্য কোনো ছেলের সাথে প্রেমালাপ করছে। আকাশের সমস্ত কিছু কেমন জানি গুলিয়ে যাচ্ছে, কারণ আকাশ নিজ ইচ্ছায় তনুর জীবনে কদম ফেলেনি। তনু নিজেই এক প্রকার ব্ল্যাকমেল করে কন্ট্যাক্ট পেপারের সাহায্যে আকাশকে বিয়ে করেছে। এখন আবার সেই মেয়ে নিজেই ফোনে অন্য কোনো ছেলের সাথে রং তামাশা করছে। আকাশ তনুর মতগতি কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। কি দরকার ছিল তনুর এমনটা করার? সে তো চাইলেই ফোনে যার সাথে প্রেমালাপ করছে তাকেই বিয়ে করতে পারতো, কিন্তু তনু সেটা না করে অযথা ব্ল্যাকমেল করে আকাশকে কেন বিয়ে করলো? তনু আসলে কি করতে চাইছে? আকাশ তনুর দিকে তাকিয়ে সেই প্রশ্নের উত্তর খোঁজায় মগ্ন হয়ে পড়ে। ওপর দিকে তনু প্রচণ্ড রেগে যায়। আকাশ বিনা অনুমতিতে কেবিনে প্রবেশ করায়। ফোনটা মুখের কাছ থেকে সরিয়ে কিছুটা দূরে নিয়ে গিয়ে রাগান্বিত কণ্ঠে আকাশকে বলে, এ অকর্মার ঢেকি, বিনা অনুমতিতে কোন সাহসে তুই আমার কেবিনে প্রবেশ করেছিস? তোর মধ্যে কি কমন সেন্স বলতে কিচ্ছু নাই? তুই কি জানিস না কারোর কেবিনে বা কারোর কক্ষে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে ঢুকতে হয়? নাকি তোদের যখন অফিস আদালত ছিল তখন কর্মচারীরা বিনা অনুমতিতেই কেবিনে প্রবেশ করত, যার জন্য তুই এমনটা করছিস? তনুর রাগান্বিত কণ্ঠে কথাবার্তা শুনে আকাশ থমথম খেয়ে যায়। তাড়াতাড়ি করে তনুর বিষয় ভাবনা চিন্তা বাদ দিয়ে কোনোভাবে নিজেকে আগে সংযত করে। এরপর তনুকে বলে, ম্যাডাম আমি সরি, আসলে ম্যাডাম আমি অন্যমনস্ক হয়ে থাকায় বেখেয়ালিভাবে কেবিনে অনুমতি ছাড়াই প্রবেশ করে ফেলেছি। ম্যাডাম আমি আন্তরিকভাবে দুঃখিত, আগামীতে এইরকমটা আর কখনো হবে না। তনু বলল, মিস্টার আকাশ মাহমুদ, আমার সাথে অভিনয়টা একদম কমিয়ে করিস। শোন, তুই যেই মঞ্চে অভিনয় করতে নাম লিখিয়েছিস আমি সেই মঞ্চটার মালিক। তুই কি ভেবেছিস তুই আমাকে উল্টোপাল্টা বুঝ দিলে আমি সেই সব বুঝবো? শোন, আমি ভালো করেই জানি তুই ইচ্ছাকৃতভাবেই কেবিনে অনুমতি ছাড়া প্রবেশ করেছিস। আমি বললাম, না ম্যাডাম এমনটা নয়, আপনি আমাকে ভুল বুঝছেন। তনু বলল, দেখ আমি আগেই বলেছি আমাকে উল্টোপাল্টা বুঝ দিতে আসিস না। আমি ভালো করে জানি তুই ইচ্ছাকৃতভাবেই কেবিনে অনুমতি ছাড়া প্রবেশ করেছিস, আর অনুমতি ছাড়া কোন উদ্দেশ্য নিয়ে তুই প্রবেশ করেছিস সেটাও আমার জানা। তুই হয়তো ভেবেছিস তুই আমার স্বামী আর আমি তোর স্ত্রী, আমার কাছে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই তোর। আর তুই আমার কেবিনে না বলে প্রবেশ করার উদ্দেশ্য হচ্ছে আমাকে অপ্রস্তুতভাবে দেখা। শোন, আমি ভালো করেই জানি তোর মনে শয়তানি চেপেছে, কারণ যেভাবেই হোক তোর আর আমার বিয়ে হয়েছে, তাই তুই সেটার ফায়দা উঠাতে চাচ্ছিস। শোন মিস্টার আকাশ মাহমুদ, তোকে একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিই, তোকে আমি বিয়ে করার উদ্দেশ্য কিন্তু মোটেও এটা না যে আমি তোর সাথে ঘনিষ্ঠ হব বা তোর সাথে সাধারণ বাকি 5-10টা দম্পতির মতো আগামী 3 বছর কাটাবো। তোকে আমার বিয়ে করার একমাত্র উদ্দেশ্য হলো তোকে হাতের মুঠোয় জিম্মি করে তোর জীবন থেকে সমস্ত সুখ শান্তি কেড়ে নিয়ে তোর পুরো লাইফটা জাহান্নাম বানিয়ে দেওয়া। গত 5 বছর আগে তুই আমাকে যে কষ্টটা দিয়েছিস, আমি আগামী 3 বছরে তোর দেওয়া কষ্টের চাইতে কয়েক হাজার গুণ বেশি কষ্ট আমি তোকে দিব। সেজন্য তোকে আমি কন্ট্যাক্ট পেপারে সাইন করে
জিম্মি করেছি। তনুর কথা শুনে আকাশের এবার প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে যায়, কারণ একে তো তনু তার উপরে জোরজবস্তির দোষ চাপিয়ে দিচ্ছে, দ্বিতীয়ত তনু তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্যই খালি তাকে বিয়ে করেছে। আকাশ সবকিছু শোনার পর নিজেকে কন্ট্রোল করতে না পেরে তনুর মুখের উপর বলে ওঠে, এই মেয়ে, নিজেকে কি ভাবিস তুই? হ্যাঁ, দুনিয়ায় খালি একমাত্র তোর কথাগুলোই সঠিক, আর বাকি সবার কথা মিথ্যা। আর তুই একটু আগে কি বললি? আমার জীবন থেকে সব সুখ শান্তি কেড়ে নিয়ে আমার জীবন জাহান্নাম বানাবি? শোন, তোর চাকরি আমি করব না, আমি অন্য কোথাও চাকরির জন্য আবেদন করব, তারপর দেখি তুই আমার সুখ শান্তি কিভাবে কেড়ে নিস। আকাশের মুখে তুই তাকারি শুনে তনু ফোন কেটে দিয়ে টেবিলের উপরে রাখে। এরপর বসা থেকে উঠে ডেস্কের উপরে থাকা তনু তার কথা বলা ছোট ফোনটা হাতে নিয়ে সজোরে আকাশের উপরে ছুঁড়ে মারে, যার পরে ফোনটা আকাশের কপালে লেগে আকাশের কপাল ফেটে রক্ত পড়তে থাকে। তনুর এমন আচরণে আকাশের আরো রাগ উঠে যায়। নিজেকে সামলানো বাদ দিয়ে কোনো কিছু না ভেবে আকাশ সোজা তনুর দিকে তেড়ে গিয়ে তনুর গলা চেপে ধরে পিছনের দেয়ালের সাথে তনুকে ঠেসে ধরে। এরপর গর্জন করে বলে ওঠে, এই মেয়ে, কিসের এত দিমাগ তোর? আমাকে কি তোর মানুষ বলে মনে হয় না? আর সকাল থেকে আমার সাথে যা খুশি করে যাচ্ছিস, যা খুশি বলে যাচ্ছিস, তার উপরে এখন আবার এসে মিথ্যা দোষ চাপিয়ে আমার উপরে ফোন ছেড়ে মেরেছিস। এই মেয়ে, আমাকে কি তোর খেলনার পুতুল মনে হচ্ছে নাকি? আর আমার জীবন নষ্ট করা তুই কে? 5 বছর আগে তোকে না হয় অপমান করেছি, তাই বলে তুই কি আমার পুরো জীবনটাই তছনছ করে দিবি নাকি? তনু আকাশের কথায় কোনো জবাব দেয় না, আর জবাব দিবেই বা কি করে? আকাশ তনুর গলা যে জোরে চেপে ধরেছে, তাতে করে তনু বহু কষ্ট করেও মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না। প্রচন্ড ব্যথা লাগছে তনুর। ব্যথা সহ্য করতে না পেরে তনুর চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। তনু অসহায়ের মতো চোখে পানি নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। ওপর দিকে তনুর কান্নারত দৃষ্টি দেখে আকাশের রাগ মাটি হয়ে যায়। মনের ভিতরে কেমন যেন এক ধরনের খারাপ লাগা অনুভব করছে আকাশ। যদিও বা তনু আকাশের সাথে খারাপ আচরণ করেছে, কিন্তু মেয়েটার চোখের পানি দেখা মাত্রই আকাশ কেমন যেন একদম শান্ত হয়ে যায়। তনুর গলা থেকে হাতটা চুপচাপ নামিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে আকাশ। অন্যদিকে তনু আকাশ থেকে ছাড়া পাওয়া মাত্রই কাঁচতে কাঁচতে বলে ওঠে, তোকে আমি ছাড়বো না। 5 বছর আগে করা আচরণের কারণে আগামী 3 বছরের জন্য তোকে জিম্মি করেছি, কিন্তু বর্তমানে তুই যেটা করেছিস সেটার জন্য তোর অনেক ভয়ানক শাস্তি পেতে হবে। আর তুই একটু আগে কি বলেছিস? আমার চাকরি করবি না, অন্য কোথাও চাকরি দেখবি? শোন, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। না, হয়তো কন্ট্যাক্ট পেপার নিয়ে গিয়ে থানায় মামলা করে তোকে লকআপে বন্দি করব, আর তোর পরিবারকে একদম রাস্তায় নামিয়ে দিব। এমনিতেই তোর পরিবারের অবস্থা ভালো না, তার উপরে তোকে লকআপে দিলে তোর পরিবার রোডে নেমে আসবে। কি ভেবেছিস তুই আমাকে? আমি কাঁচা খেলোয়াড়? শোন, একদম আমার সাথে চালাকি করতে আসিস না, তাহলে কিন্তু তুই আর তোর পরিবার একদম ধ্বংস হয়ে যাবি। আকাশ তনুর কথার প্রতি উত্তরে আর কিছু বলে না, কারণ আকাশ ভালো করেই বুঝে গেছে সে ইতিমধ্যেই ভুল করে ফেলেছে। তার উপরে সে এখন আরো কিছু বললে বিষয়টা আরো জটিল হবে, যার দরুন তাকে তার পরিবারকে শাস্তি পেতে হবে। এমনিতেই তনু যে ডেঞ্জারাস, তার উপরে এখন যদি আকাশ উল্টোপাল্টা কিছু বলে তাতে করে সত্যিই তনু আকাশের 12টা বাজিয়ে দিবে। তাই আকাশ পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য চুপ করে দাঁড়িয়ে থাকে, আর তনু রাগে ফসফস করতে করতে চেয়ারের উপরে গিয়ে বসে। কিছুটা সময় এভাবেই কেটে যায়, কেউ কারোর সাথে কোনো কথা বলে না। কিছুক্ষণ পর তনুর রাগ কমে যায়। রাগ কমার পর তনু কি মনে করে জানো, ডেস্কের ডয়ার খুলে ডয়ার থেকে ফার্স্ট এইড বক্স হাতে নিয়ে উঠে দাঁড়ায়। এরপর আকাশকে বলে, চুপ করে আমার চেয়ারটাই বস। আকাশ তনুর আচরণ দেখে পুরো তাজ্জব হয়ে যায়। আকাশের মাথা কাজ করছে না, এটা কি সত্যি সেই তনু যে একটু আগে আকাশের জীবন ধ্বংস করে দেওয়ার কথা বলছিল? আকাশ এক নজরে আশ্চর্যজনক দৃষ্টিতে হা করে তনুর দিকে তাকিয়ে থাকে। ওপর দিকে তনু আকাশকে তার দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে আবারও বলে ওঠে, এই অকর্মার ঢেকি, তোকে আমার চেয়ারটাই বসতে বলেছি, আমার কথাটা কি তোর কানে যায়নি? তনুর কথায় আকাশের হুঁশ ফিরে আসে। আকাশ তাড়াতাড়ি তনুর কথা অনুযায়ী চুপ করে তনুর চেয়ারটায় গিয়ে বসে। আকাশ তনুর চেয়ারে বসার পর তনু ফার্স্ট এইড বক্সটা খুলে নিজেই তুলো নিয়ে শুরুতে আকাশের কপালে রক্ত পড়া বন্ধ করে। এরপর তনু আকাশের কপাল ওয়াশ করে আকাশের কপালে পট্টি বেঁধে দেয়। তনুর আচরণ দেখে আকাশের মনে হচ্ছে তনু যেন তার বিয়ে করা বউ। আর এমনটা মনে হওয়ার আরও একটা কারণ রয়েছে, তনু আকাশের কপালে পট্টি বেঁধে দেওয়ার জন্য যখন আকাশের কাছাকাছি যায় তখন আকাশ তার থুতনিটা নিজের অজান্তেই অনেকটা সময় তনুর পেটের সাথে ঠেকিয়ে রেখেছিল, কিন্তু তনু তাকে কিছুই বলেনি। তার উপরে তনু তাকে নিজেই পট্টি বেঁধে দিয়েছে। আকাশ তনুর এমন শোভনীয় আচরণ দেখে প্রথম দিনেই তনুর মায়ায় আটকে যায়। যদিও বা তনুর সাথে আকাশের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, কিন্তু তারপরও আকাশের কেন জানি ইচ্ছে করছে বিয়ের পরে সমস্ত ভূমিকা তনুর সাথে পালন করতে। আকাশ এক ধরনের মোহর মধ্যে আটকে গেছে। উপর দিকে তনু আকাশের কপালে পট্টি বেঁধে দেওয়া শেষ করতে আকাশকে বলে, তোর কপালে পট্টি বেঁধে দিয়েছি, এবার তুই উঠে দাঁড়া, আমি চেয়ারে বসবো, তারপর তুই আমার পা টিপে দিবি হিসাব বরাবর। আমার কেন জানি মনে হয়েছে প্রথম দিন হিসাবে তোর উপরে অন্যায়টা একটু বেশি করে ফেলেছি, তাই মানবতা দেখিয়ে পট্টি বেঁধে দিয়েছি। এবার তুই নিজের মানবতা দেখিয়ে আমার পা টিপে দে।
এটা তোর দিক থেকে মানবতা হলেও আমার দিক থেকে এটা তোর জন্য শাস্তি। কারণ তুই আমার গলা চেপে ধরেছিস, যেটা তোর করা কখনই উচিত হয়নি। তুই সাময়িকের জন্য ভুলে গিয়েছিস আমি তোর অফিসের ম্যাডাম, তাই জিনিসটা তোকে মনে করিয়ে দিতে তোকে দিয়ে পার্টি পাবো। দেখি এবার কাজে লেগে পড়। এত সময় সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু বর্তমানে তনুর কথাবার্তাগুলো শুনে আকাশের ভিতরে জন্মানো সমস্ত মোহ লেজ গুটিয়ে পালাই। শেষমেশ তনুর পা টিপতে হবে। আকাশের কথাটা শুনতেই আকাশের শরীর কেমন জানি গুলিয়ে ওঠে। তার বাবারও অফিস ছিল, সেই অফিস আকাশ নিজেও বহুদিন সামলেছে। তবে আকাশ কোনোদিন কারোর সাথে এমন নির্মম আচরণ করেনি যেটা আজ তনু তার সাথে করছে। আকাশ বুঝে উঠতে পারছে না তার এখন কি করা উচিত। বেচারার ভিতরে চরম পরিমাণে লজ্জা লাগছে তনুর কথা শুনে, সেই সঙ্গে বেশ অপমানও লাগছে। কারণ শেষমেশ তাকে দিয়ে অফিসের ম্যাডাম পার্টি পাতে চাইছে। যদি অফিসের বস একজন ছেলে হতো তাহলেও বিষয়টা মানা যেত, কিন্তু অফিসের বস একজন মেয়ে, যার কারণে আকাশের লজ্জা লাগার পাশাপাশি ভীষণ আনকমফোর্ট লাগছে। যার কারণে কিছুক্ষণ আগের নাই তনুর মতন করে আকাশ এবার তনুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। যদি তার এই কাজ থেকে মুক্তি মেলে, কিন্তু আকাশের তো কখনো মিলবার নয়। তনু একটা কথা মুখ দিয়ে বের করছে মানে সেটা করিয়েই ছাড়বে। তনু আকাশকে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে, দেখ আমি যেটা বলছি সেটা তোকে করতেই হবে। জলদি পা টিপতে শুরু কর, না হয় বড় ফোনটা তোর দিকে ছুঁড়ে মেরে কপালের আরেক পাশ ফাটিয়ে দিব। তনুর কথা শুনে অপরাগ হয়ে আকাশ তনুর পায়ে হাত দেয়। লজ্জায় মাথা কাটা যাচ্ছে আকাশের, তবে তার কিছুই করার নেই। কারণ এই মেয়ের কথা না শুনলে অনেক বড় মুসিবত আসবে তার কপালে। তাই সে বাধ্য হয়ে তনুর পা টিপতে শুরু করে। কিছু সময় পর পা টিপার পর অফিস ছুটির সময় হয়ে আসে। তাই তনু আকাশকে বলে, হয়েছে এবার পা ছেড়ে উঠে দাঁড়া, আর মিনিট দুয়েকের মধ্যেই অফিস ছুটি হবে। যা আজকের মতো তোর ছুটি, আগামীকাল 10টার আগে অফিসে এসে হাজির হবি। আমি বললাম আচ্ছা। আকাশ চোখ মুখ মলিন করে তনুর কথায় জবাব দিয়ে কেবিন থেকে বের হতে যাবে। তখনই তনু আবার পিছন থেকে আকাশকে ডেকে বলে, এই যে একটু দাঁড়া, তোর বেতনটাই তো এখনো ঠিক করা হয়নি। তোকে কত করে পারিশ্রমিক দিলে তোর পোষাবে বল? সাধারণ আমার আগের অ্যাসিস্ট্যান্টকে 18,000 করে দিতাম, তবে তোকে কত দিলে তুই খুশি হবি বল? 30,000। আকাশ 30,000-এর কথা শুনে কিছুটা অবাক হয়, কারণ তার এই সামান্য চাকরির জন্য 30,000 বেশ মোটা অঙ্কের একটা স্যালারি। আকাশ তনুর মুখে 30,000 টাকার মাসিক বেতনের কথা শুনে অবাক হয়ে তনুকে বলে, ম্যাডাম সত্যি কি আমি হ্যাঁ বললে আপনি আমায় 30,000 টাকার পারিশ্রমিক দিবেন? তনু বলল, তোকে সত্যি 30,000 টাকার পারিশ্রমিক দিব, কারণ তোর মতো অকর্মাকে দিয়ে আমি এক মাসে 30 লাখ টাকার বেশি কাজ উসুল করে নিব। তাই তোকে 30,000 টাকার মাসিক পারিশ্রমিক দিতে আমার মোটেও গায়ে বাঁধবে না। এবার বাড়ি যা, তোর বেতন 30,000 টাকা নির্ধারণ করে দিলাম। আকাশ চুপচাপ আর কথা না বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এইদিকে আকাশ চলে যাওয়ার পর তনু অফিস থেকে বেরিয়ে বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর হাসি মুখে তনু নিজের মাকে বলে, মা তোমার মনে আছে 5 বছর আগে সেলিম সাহেবের কথা? তনুর মা বলল, হ্যাঁ অবশ্যই মনে আছে। ওনার কথা মনে না থাকলে কি করে হবে, উনি যে তোর বাবার বিজনেস পার্টনার ছিল। তনু বলল, মা সেই সেলিম সাহেবের ছেলে আকাশ আজ আমার অফিসে চাকরি নিয়েছে। তনুর মা বলল, মাশাল্লাহ, এটা তো বেশ ভালো সংবাদ। তনু বলল, হ্যাঁ মা, বেশ ভালো সংবাদ। কারণ সেলিম সাহেবের পরিবারের সাথে আমাদের এত ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও গত 5 বছর আগে তারা আমাদের অসময়ের সাহায্যের জন্য এগিয়ে আসেনি। তার উপরে সেলিম সাহেবের ছেলে গত 5 বছর আগে আমার প্রপোজাল রিজেক্ট করে আমাকে অপমান করেছে। আমি সমস্ত কিছুর প্রতিশোধ নিব এবার সেলিম সাহেবের ছেলে আকাশের কাছ থেকে। একদম আকাশের জীবনটাকে নরক বানিয়ে দিব। পরিশেষে আকাশ তো পথে নামবেই, সেই সঙ্গে আকাশের পরিবারকেও পথে নামাবো, যেমনটা গত 5 বছর আগে আমাদের সাথে হয়েছিল। আকাশ তনুর অফিসে জয়েন করেছে, সেই কথাটা শোনা মাত্রই তনুর মা ভীষণ খুশি হয়। তবে পরবর্তীতে তনুর কথা শুনে তনুর মায়ের হাসি মাখা মুখখানা মুহূর্তের মধ্যেই পরিবর্তন হয়ে যায়। তনুর মা তনুর কথা শুনে ভূত দেখার মতো তনুর দিকে তাকিয়ে আছে। তনুর মা জানতো তনুর ভিতরে সেলিম সাহেবের পরিবারকে নিয়ে অনেকটা রাগ অভিমান জমে রয়েছে, বিশেষ করে সেলিম সাহেবের ছেলে আকাশের উপরে। কিন্তু রাগের পরিমাণটা যে এতটা বেশি সেটা তনুর মা তনুর মুখের কথা শুনে রীতিমতো অবাক। ভূত দেখার মতো করে আশ্চর্যজনক দৃষ্টিতে তাকিয়ে আছে তনুর মা তনুর দিকে। অপরদিকে তনুর মাকে আশ্চর্যজনক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, মা তুমি আমার দিকে এমন অদ্ভুত দৃষ্টিভঙ্গিতে তাকিয়ে আছো কেন? তোমার তো আরো আমার থেকে বেশি খুশি হবার কথা, কারণ আমার বাবা মানে তোমার স্বামী অসময়ে সেলিম সাহেবের পরিবার কোনো প্রকার সাহায্য করেনি। যদি তিনারা সাহায্য করত তাহলে হয়তো আজ তোমার স্বামী বা আমার বাবা বেঁচে থাকতো। আমার বাবার মৃত্যুর জন্য সেলিম সাহেবের পরিবার পুরোপুরি দায়ী। একসাথে এত বছর সেলিম সাহেব আমার বাবার সাথে বিজনেস করেছে, কিন্তু যখন আমার বাবার দুঃসময় এসেছে তখন সেলিম সাহেব কেটে পড়েছে। এছাড়া মা গত 5 বছর আগে বাবা মারা যাওয়ার 2 সপ্তাহ পর যখন আমরা শহর ছেড়ে চলে যাব, তার 2 দিন আগে আমি নির্লজ্জের মতো সেলিম সাহেবের ছেলে আকাশকে নিজের মনের কথা বলেছিলাম। তখন সে আমায় থাপ্পড় মারার পাশাপাশি
আমার বান্ধবীদের সামনে অপমান করে বলেছিল আমি তার যোগ্য নই। আমার মতো অসংখ্য মেয়ে নাকি দৈনিক তার পিছনে ঘোরে। আমার কোনো স্ট্যাটাস নেই। আমার বাবার টাকা পয়সা ডুবে যাওয়ায় আমি নাকি তাদের অর্থ সম্পদের লোভে তার সাথে সম্পর্কে জড়াতে চাচ্ছি। মা জানো, সেই দিন আকাশ আমাকে আমার বান্ধবীদের সামনে থাপ্পড় মারায় যতটা কষ্ট পাইনি তার থেকে দ্বিগুণ কষ্ট পেয়েছি তার কথাবার্তা শুনে। আমি সেই দিন অপমানে মাথা মাটির দিকে নুয়ে রেখেছিলাম আর সেই সঙ্গে প্রতিজ্ঞা করেছিলাম আমার বাবার চাইতেও দ্বিগুণ নামডাক আর অর্থ সম্পদ আমি কামাবো। সেই দিন সে আমার ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। তার সাথে সাথে পরিশেষে সে আমায় আরও একটা কথা বলেছিল, আমি যদি কখনো তার লেভেলে যেতে পারি তাহলে সেই দিন গিয়ে তার সামনে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলতে, তখন সে আমাকে মেনে নিবে। মা, সেই দিন আমার ভিতরে রক্তক্ষরণ হয়েছিল আকাশের কথা শুনে, যার কারণে আমি দিনরাত পরিশ্রম করে নিজেকে এই পজিশনে নিয়ে এসেছি। তবে মা, সে এখন আমার লেভেলে নাই। আমি তার সামনে দাঁড়িয়ে এখন বুক ফুলিয়ে হাজারটা কথা বলতে পারবো, কিন্তু সে আমার সামনে বুক ফুলিয়ে একটা কথাও বলতে পারবে না। সেই যোগ্যতাটা তার বর্তমানে নেই। সে বর্তমানে আমার অফিসের নিম্ন স্তরের একজন কর্মচারী। আজ আমার সময় চলছে, তার সময় বহু আগেই ফুরিয়ে গেছে। এখন তাকে আমি নিজের যোগ্যতা দেখাবো পদে পদে, তারপর সে শিক্ষা পাবে। তনুর মা তনুর কথা শুনে তনুকে শান্ত গলায় বলে, তনু, গত 5 বছর আগে ঘটে যাওয়া বিষয় নিয়ে আজ তুই এতদিন পর এসে আকাশের উপর প্রতিশোধ নিতে চাইছিস, সেটা তোর করা একদম উচিত হচ্ছে না। হ্যাঁ, আমাদের অসময়ে সেলিম সাহেব আমাদের উপকার করেনি, এছাড়া আকাশ তোকে অপমান করেছিল। তবে তাই বলে যে তুই সেই কাজটাই আকাশের সাথে করবি সেটা কিন্তু একদম ঠিক না। তনু বলল, মা, তোমার কাছে সেটা ঠিক না লাগলেও আমার কাছে একদম ঠিক বলে মনে হচ্ছে, কারণ সে আমার প্রেমের প্রপোজাল রিজেক্ট করেছিল আমার যোগ্যতা নেই বলে। কিন্তু বর্তমানে সে আমার অফিসের কর্মচারী আর আমি অফিসের ম্যাডাম। মা, আমি তার উপরে বিনা কারণে প্রতিশোধ নিচ্ছি না। সে আমার সাথে অন্যায় করেছে বিধায় আমি তার উপরে সেসবের প্রতিশোধ নিব। আর আমার কাজে তোমার আরও খুশি হওয়া উচিত, কারণ তোমার স্বামীর মরণের জন্য সেলিম সাহেবের পরিবার দায়ী। তনুর মা বলল, তনু, তোর কাছে প্রতিশোধ নেওয়াটা আনন্দজনক হলেও সেটা আমার কাছে আনন্দজনক না। তনু বলল, তাহলে মা, তোমাকে আর আমার কিছু বলার নেই। তবে আকাশের উপর আমি প্রতিশোধ নিব সেটা আমি মনে মনে একদম ঠিক করে ফেলেছি। ওর কোনো ছাড় নেই, যে যেমন কর্ম করবে তেমনটাই তাকে ফল পেতে হবে। তনুর মা বলল, তনু, তুই যেহেতু ঠিক করেই নিয়েছিস আকাশের উপর প্রতিশোধ নিবি, তাহলে সেখানে আমার আর কিছু বলার নেই। তবে একটা কথা জানিস তনু, কিছু সময় কিছু জিনিস সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিতে হয়, কারণ আগ বাড়িয়ে সব কিছু নিজে করতে গেলে সেটাতে অনেক সময় ভুল হয়। তনু বলল, মা, ভুল হলে হোক, তবে আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। তনুর মা বলল, ঠিক আছে নে, আমি তোকে কোনো প্রকার বাধা দিব না, আর না কখনো তোর এই বিষয় নিয়ে মাথা ঘামাবো। তবে তোকে এই বিষয়ের উপর শেষ আরেকটা কথা বলবো। তনু, এই শহরটা অনেক বিষাক্ত, বিশেষ করে আমাদের জন্য, কারণ এই শহরে থাকা অবস্থায় আমরা তোর বাবাকে চিরতরের জন্য হারিয়েছি। দেখিস তোর বেলাতেও যেন এমনটা না হয় যে তুই প্রতিশোধ নেওয়ার চক্করে আকাশকে চিরতরের জন্য হারিয়ে ফেলিস, তাহলে কিন্তু সারাটা জীবন তোর চোখের পানি নিয়ে কাটাতে হবে। তনু বলল, মা, বাবার বিষয়টা ভিন্ন। আকাশকে হারালে আমার কিছুই যায় আসবে না, কারণ আকাশকে এখন তো আর আমি ভালোবাসি না, আর না তার সাথে আমি সারা জীবন সংসার করব। তবে আজ সকালে একটা এগ্রিমেন্টের মাধ্যমে আকাশকে আমি 3 বছরের জন্য বিয়ে করেছি, কিন্তু সেটা শুধু তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। আকাশ চাইলে চাকরি থেকে যে কোনো সময় চলে যেতে পারে, আমি তাকে যতই শর্ত দিয়ে চাকরি দিই না কেন, সে পরবর্তীতে চাকরি ছেড়ে দিলে তাকে খুঁজে পাওয়া আমার জন্য কষ্টের হবে। তবে তাকে বিয়ে করার কারণে সে আমার কাছে ধরা। এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট পেপার নিয়ে আমি থানায় গেলে আকাশ আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে থাকলেও থানার লোকেরা তাকে খুঁজে বের করে ফেলবে। তাই তাকে আমি কৌশল করে বিয়ে করেছি, যাতে করে সে চাকরি ছাড়লেও আমার থেকে মুক্তি না পায়। আমি আগামী 3 বছর তার উপরে নানানভাবে প্রতিশোধ নিব, তারপর তার চোখের সামনে আরেকটা ছেলেকে বিয়ে করে সংসার করব। তনুর মা বলল, তনু, আকাশ নয় তোকে অপমান করে অন্যায় করেছে, তবে তুই যেটা করতে চাইছিস সেটা কিন্তু মহা অন্যায়। আর মানুষ কখনো সময়ের আগে অসময়ে আফসোস করে না, সবকিছুর একটা সঠিক সময় থাকে। তনু, আমার কথা মিলিয়ে নে, তুই যেটা করতে যাচ্ছিস সেটার জন্য তোর অনেক বড় মাসুল দিতে হবে। তনু বলল, মা, প্লিজ অলক্ষণে কথাবার্তা বলো না তো। আমি কোথায় ভাবলাম তুমি আরো খুশি হবে, কিন্তু এখন দেখছি তুমি খুশি হবার বদলে আমাকে আবল তাবল বলছো। তনুর মা বলল, আচ্ছা বাদ দে এখন এইসব কথাবার্তা, অফিস করে এসেছিস, যা ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আয়, আমি চুলোয় চা বসাচ্ছি। তনু বলল, ঠিক আছে। তনু তার মায়ের কথা মতো ব্যাগ রেখে ফ্রেশ হতে চলে যায়, আর তনুর মা তনুর জন্য কিচেনে গিয়ে চা বসায়। ওপর দিকে আকাশও বাড়িতে গিয়ে পৌঁছায়। আকাশের আগমনে আকাশের মা রহিমা বেগম বাসার দরজা খোলে, কিন্তু রহিমা বেগম দরজা খুলতেই আকাশের কপালে ব্যান্ডেজ দেখে চমকে ওঠে, চোখ মুখ মলিন করে ছেলেকে প্রশ্ন করে, আকাশ, কপালে কি হয়েছে তোর? আকাশ বলল, মা, ছোটখাটো একটা চোট পেয়েছি,
আকাশের মা বলল, এই ছেলে কি করে চোট পেলি তুই, আর কতখানি লেগেছে তোর? রহিমা বেগমের প্রশ্নের উত্তরে আকাশ মিথ্যা কথা বলে। আমি বললাম, আরে মা, তাড়াহুড়ো করে গাড়িতে ওঠার সময় বাড়ি খেয়েছি, তবে মা বেশি একটা লাগেনি, অল্প একটু লেগেছে, মা তুমি একদম টেনশন করো না। আকাশের মা বলল, এই ছেলে এত বড় হয়ে গেছিস কিন্তু এখনো সাবধানে চলাফেরা করতে পারিস না, আর তুই বললেই কি আমার টেনশন হবে না নাকি? আমি বললাম, মা ছাড়ো তো সব, যা হবার হয়ে গেছে, এখন তোমাকে একটা গুড নিউজ শোনাই, মা আমার চাকরিটা হয়ে গেছে। মা বলল, আলহামদুলিল্লাহ। আমি বললাম, তবে মা জানো, আজ আমার সাথে বেশ আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছে। মা বলল, কি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে আবার তোর সাথে? আমি বললাম, মা আমি যেই অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছি সেই অফিসের বস হচ্ছে বাবার বিজনেসম্যানের পার্টনার জসিম সাহেবের মেয়ে তনু। আকাশের মা বলল, কি, তার মানে সে তোকে দেখা মাত্রই চাকরিটা কনফার্ম করে দিয়েছে তাই না? রহিমা বেগমের কথা শুনে আকাশ মুখ বাঁকিয়ে একটা হাসি দিয়ে বলল, না মা, চাকরিটা সে আমাকে দেখে দেয়নি, চাকরিটা নেওয়ার জন্য আমাকে অনেক বড় একটা রিস্ক নিতে হয়েছে। মা বলল, ও মা, এটা কেমন কথা? তনুকে কি তুই তোর নিজের পরিচয় দিসনি, বা সে কি তোকে চিনতে পারিনি, আর কিসের রিস্ক নিয়েছিস তুই? আমি বললাম, মা তনুকে আমার পরিচয় দেওয়ার দরকার পড়েনি, আমার চেহারাটা তার একদম মনের মধ্যে গাঁথা, আর রিস্ক বলতে তনু আমাকে দিয়ে একটা কন্ট্যাক্ট পেপারে সাইন করিয়েছে। আকাশের মা বলল, কিসের কন্ট্যাক্ট পেপার, আর কি কারণে তনু এমনটা করলো? তারপর আমি মাকে অফিসের সব ঘটনা খুলে বললাম। মা বলল, আকাশ কি বলছিস এই সব, আমার তো মাথায় কিছুই কাজ করছে না। আকাশ, তোর একদম উচিত হয়নি এত কিছু করে চাকরিটা নেওয়া, দরকার হয় আরো কিছুদিন কষ্ট করতাম তোর অন্য কোথাও চাকরি হওয়া পর্যন্ত। এছাড়া তুই তো বুঝতেই পেরেছিস তনু তোর উপর প্রতিশোধ নিতে চাইছে, তাহলে কেন তুই ওর পাতা ফাঁদে পা দিলি? আমি বললাম, মা তনুর কোম্পানিটা শহরের নাম করা একটা কোম্পানি, এছাড়া সংসারের অবনটন দিন দিন বেড়েই চলেছে, তাই চাকরিটা হাতছাড়া করিনি। আর তাছাড়া আরেকটা কারণ আছে চাকরি নেওয়ার, সেটা তো তুমি জানোই। আকাশের মা বলল, হ্যাঁ জানি, কিন্তু বাবা তোর যদি কোনো বড় ধরনের ক্ষতি করে দেয় তনু? আমি বললাম, আহ মা তুমি টেনশন করো না তো, দেখবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আকাশের মা বলল, তাই যেন হয়। আকাশ বলল, আচ্ছা মা, এখন খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে খাবার খেতে আসছি, কাজের চাপে আজ দুপুরে সেভাবে খাওয়া হয়নি, বেশ খিদে লেগেছে। আকাশের মা বলল, আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার লাগাচ্ছি। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি কমেন্ট করে দিও। ধন্যবাদ।